তো চলতড়িতের প্রথমে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো তড়িৎ প্রবাহ কীভাবে হয়। তড়িৎ প্রবাহ হয় চার্জের স্থানান্তরের মাধ্যমে। যদি এটা একটা সার্কিট হয়, এই সার্কিটে একটা ভোল্টেজ ডিফারেন্স আছে যেটাকে নিয়ে ব্যাটারির মাধ্যমে তৈরি করা হয়েছে। এই ভোল্টেজ ডিফারেন্সের কারণে ইলেকট্রন প্রবাহিত হবে। যখন ইলেকট্রন প্রবাহিত হবে, এদিক দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হবে, ইলেকট্রন কেন প্রবাহিত হবে? কারণ এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স আছে এবং ভোল্টেজ ডিফারেন্সটাকে নিউট্রাল করার জন্য, অর্থাৎ একটা সাম্যাবস্থায় আনার জন্য ইলেকট্রনটা ফ্লো করবে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তো এর দরুন যেটা হবে সেটা হলো পজিটিভ থেকে নেগেটিভের দিকে একটা কারেন্ট ফ্লো হবে। এইভাবে আমাদের তড়িৎ প্রবাহটা হয়। তো তড়িৎ প্রবাহটা আমরা কীভাবে করে প্রকাশ করি? এটা হলো সময়ের সাথে চার্জের স্থানান্তরের পরিমাণ। সো I ইকুয়াল টু dq বাই dt। ওকে, সো এখানে আমাদের আপাতত এটুকু জানলেই চলবে। এখান থেকে আমরা কিছু জিনিস বের করতে পারি, যেরকম এখান থেকে কিউ এর মানটা আমরা বের করতে পারি, উইচ ইজ I dt, dq ইকুয়াল I dt। তো কিউ ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন অফ 0 টু টি টাইম পর্যন্ত I dt এর ইন্টিগ্রেশন। ওকে, তারপর প্রথম কোয়েশ্চেনটাতে চলে যাই। একটি পরিবাহীর মধ্য দিয়ে 4 ঘন্টা ধরে 12 অ্যাম্পিয়ার স্থির তড়িৎ প্রবাহ চালালে পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করুন। তো এখানে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে। প্রথম কথা, 4 ঘন্টা ধরে 12 অ্যাম্পিয়ার স্থির তড়িৎ প্রবাহ চালালে পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে হবে। তো এখন আমরা দেখি, আমাদের আই এর মান 12 অ্যাম্পিয়ার দেওয়া আছে। টাইম এখানে কিন্তু 1 সেকেন্ড, কারণ এখানে বলছে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। তো এখন আমরা জানি I ইকুয়াল কিউ বাই টি। এখানে কেন ডি কিউ বাই ডিটি হলো না? কারণ এটা একটা স্থির তড়িৎ। ওকে, সেখান থেকে আমরা কিউ এর ভ্যালুটা বের করতে পারবো। কিউ ইকুয়াল আইটি, সো 12 ইন্টু 1, সো 12 কুলম্ব। কিউ এর মান আমরা বের করে ফেলছি। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যেটা, সেটা হলো ইলেকট্রনের সংখ্যা। আমরা কিউ ইকুয়াল টু জানি এনই, সো কিউ ইকুয়াল টু 12 আমরা লিখি। এন এর ভ্যালু আমাদের বের করতে হবে ইলেকট্রনের সংখ্যা। ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁹ সো এন ইকুয়াল 12 বাই 1.6 × 10⁻⁹, যেটা হবে 7.5 × 10⁻⁹। এটা ছিল আমাদের নাম্বার 1। সো নাম্বার 2তে আমাদেরকে যেটা বলছে, প্রবাহিত মোট আধানের পরিমাণ নির্ণয় করো। সো আমরা আবার লিখতে পারি কিউ ইকুয়াল আইটি। এখন একটা জিনিস শুধু চেঞ্জ হবে, সেটা হলো টি এর পরিমাণ, কারণ বলা হয়েছে মোট আধানের পরিমাণ। প্রবাহিত মোট আধান 4 ঘন্টা ধরে যেহেতু 12 অ্যাম্পিয়ার তড়িৎ নিশ্চিত হয়েছে, তাহলে এটা হবে 12 ইন্টু 4 আওয়ার্স। 4 আওয়ার্সটাকে আমাদের এসআই এককে সেকেন্ডে নিতে হবে, তাহলে 3600 আমাদের গুণ দিতে হবে, কারণ 1 ঘন্টায় করে 3600 সেকেন্ড। তোমরা যদি এটা করি, 12 ইন্টু 4 ইন্টু 3600, 1.728 ইন্টু 10⁵ কুলম্ব। সো নেক্সট কোয়েশ্চেনে যাই। 200 ভোল্ট এ কার্যরত 100 ওয়াটের একটি বাতির ফিলামেন্টের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। দেওয়া আছে ইলেকট্রনের চার্জ এত। তো প্রথমত আমাদেরকে যেটা দেওয়া আছে, ভি এর মানটা দেওয়া আছে 200 ভোল্ট। আমাদের কাছে পাওয়ার দেওয়া আছে 100 ওয়াট। এখন বলা আছে মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। তো এখন আমরা এটা ফিউচারে এই ভিডিওতে আমরা দেখব যে পি ইকুয়াল টু ভিআই।
সো আমরা যদি এখান থেকে পি এর মানটা 100, ভি এর মান 200 আই, তাহলে আই ইকুয়াল টু হবে 0.5 অ্যাম্পিয়ার। এরপরে আমরা যদি এখন লিখি কিউ ইকুয়াল আইটি, এখানে টি এর ভ্যালু প্রতি সেকেন্ডে বলা আছে, তাহলে টি এর ভ্যালু হবে 1, 0.5 ইন্টু 1 ইকুয়াল 0.5 কুলম। সো আমরা লিখতে পারি কিউ ইকুয়াল এন ই। সো 0.5 ইকুয়াল এন ইন্টু 1.6 and 10 to the power minus 19, তাহলে এন ইকুয়াল টু হবে 0.5 বাই 1.6 and 10 to the power minus 19। তাহলে আমরা এটা লিখে ফেলি ক্যালকুলেটরে। এটা আসবে 3.125 into 10 to the power 18। সো নেক্সট ম্যাথে আমরা যদি চলে যাই, তড়িৎ প্রবাহ আই তার মধ্য দিয়ে সময়ের সাথে আই ইকুয়াল 4t স্কোয়ার প্লাস 3t প্লাস 5 সমীকরণ অনুসারে নির্ভর করে। টি ইকুয়াল 0 থেকে টি ইকুয়াল 3 সেকেন্ডে তারের প্রস্থচ্ছেদের ভেতর দিয়ে কী পরিমাণ চার্জ প্রবাহিত হয়। আমি কিছুক্ষণ আগে যে সূত্রটা দেখছিলাম সেটা হল কিউ ইকুয়াল ইন্টিগ্রেশন অফ 0 to t আই ডিটি। তো এখানে আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করি তাহলে হবে কিউ ইকুয়াল 0 to 3। এখন আয়ের ইকুয়েশনটা আমরা বসাই দিই, 4t স্কোয়ার প্লাস 3t প্লাস 5 ডিটি। সেটা যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশনের সূত্রটা হলো এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। তো আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করি তাহলে হবে 4t কিউব বাই 3 0 প্লাস 3t স্কোয়ার বাই 2 0 প্লাস 5t 0। এখন এটা বসাই 27/3 minus 0 plus 3 9/2 minus 0 plus 5 3 minus 0, তাহলে এটা হবে 4 into 9, 29 is 36 plus 27/2 plus 15 should be 64.5। তো এখন আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই, সেটা হলো রোদের উপর তাপমাত্রার প্রভাব। তো এখন আমাদের জেনারেলি যেটা জানতে হবে সেটা হলো যে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে রোধও বৃদ্ধি পাবে, অ্যান্ড ভাইস ভার্সা। তাপমাত্রা যদি হ্রাস পায় তাহলে রোধও হ্রাস পাবে। এর কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো হলো কার্বন আর টার্মিস্টর। সো এই তাপমাত্রা বৃদ্ধির সাথে যে রোদের বৃদ্ধিটা, সেটা একটা সূত্র দিয়ে আমরা প্রকাশ করি। সেই সূত্রটা হলো আর থিটা ইকুয়াল আর নট 1 প্লাস আলফা থিটা। এখানে কোনটা কি? এখানে আর থিটা হলো থিটা ডিগ্রি সেলসিয়াসে রোদ, আর নটটা হলো 0 ডিগ্রি সেলসিয়াসে রোদ। এখানে থিটা হলো তাপমাত্রা, থিটা ডিগ্রি সেলসিয়াস, আর এখানে আলফাটা হলো
তাপমাত্রা গুণাঙ্ক। এখন তাপমাত্রা গুণাঙ্ক বলতে কি বোঝায়? তাপমাত্রা গুণাঙ্ক বলতে বোঝায় যদি একক রোধ হয়, এই একক রোধের যে তাপমাত্রার সাথে রোধ বৃদ্ধির হার, সেটা হলো আমাদের আলফা। অর্থাৎ একক রোধের তাপমাত্রার সাথে রোধ বৃদ্ধির যে হার, সেটা হলো আমাদের আলফা। সো এখান থেকে আমরা আলফার ভ্যালুটা যদি বের করি, তাহলে আমরা আরও বেটারভাবে বুঝতে পারবো আর থিটা মাইনাস আর নট বাই আর নট থিটা। সো আমার ম্যাথে চলে যাই। 25°C তাপমাত্রায় টাংস্টেন তারের রোধ 65 ওহম। 200°C তাপমাত্রায় এর রোধ কত হবে? ওকে, তো আমরা দেখছি যে এখানে কিন্তু আমরা যদি 25°C তাপমাত্রার রোধ জানি, এটার থেকে আমরা সরাসরি কিন্তু 200°C তাপমাত্রার রোধ জানতে পারবো না, কারণ আমাদের কাছে আগে আর নটটা লাগবে। সো আর নটটা বের করার জন্য দুইটা আমরা মেথড প্রয়োগ করতে পারি। একটা হলো আর নট আমরা বের করবো, আর একটা আর নট বের না করেই আমরা বের করতে পারবো। সো দুইটাই আমি দেখাচ্ছি। তো মেথড 1-এ প্রথম যে কাজটা করবো, যে আমরা 25°C তাপমাত্রায় আমরা রোধের মানটা জানি। সো 25°C ইকুয়াল আর নট 1 প্লাস আলফা থিটা। সো এখানে হলো 65। আর নটের ভ্যালুটা আমরা জানি না, ওইটাই আমরা বের করতে চাই। 1 প্লাস আলফা, আলফা এর ভ্যালু 4.5 ইন্টু 10⁻³ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1 ইন্টু থিটা হলো 25°C। ওকে, সেখান থেকে আমরা আর নটের ভ্যালুটা বের করি। It is 58.43 ওহম। এখন আমাদের যে কাজটা করতে হবে, আর নটের ভ্যালুটা আমরা 200°C তাপমাত্রায় যখন বের করব, তখন এটা আর নটের ভ্যালুটা বসাই দেবো, কারণ আর নটের মতোই থাকবে। 0°C তাপমাত্রায় রোধের যে ভ্যালুটা, সেটা কখনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা আর 200°C ইকুয়াল আর নট 1 প্লাস আলফা থিটা। তাহলে আর নটের ভ্যালু হলো 58.43, 1 প্লাস আলফার ভ্যালু 4.5 ইন্টু 10⁻³ ইন্টু 200। তাহলে ভ্যালুটা আসবে ইন্টু 1 প্লাস 4.5 ইন্টু 10⁻³ ইন্টু 200। 111.01 ওহম। আরেকটা যে মেথড, সেটা হলো আমরা এইটাকে অনুপাত আকারে নিয়ে আসবো, ভাগ করে দিব জাস্ট। সো আর 25°C বাই আর 200°C, এটা হবে আর নট 1 প্লাস আলফা ইন্টু 25 বাই আর নট 1 প্লাস আলফা ইন্টু 200। তাহলে আর 25°C আছে, আমরা জানি আর 25°C হলো 65 বাই আর 200°C। আর নট বাদ চলে যাচ্ছে, 1 প্লাস 25 আলফা বাই 1 প্লাস 200 আলফা। এখানে আমরা আলফার ভ্যালুটা বসায় দিই, ইন্টু 4.5 ইন্টু 10⁻³ ইন্টু 4.5 ইন্টু 10⁻³। তাহলে এখান থেকে আমরা আর 200°C লিখতে পারি 65 ইন্টু 1 প্লাস 200 ইন্টু 4.5 ইন্টু 10⁻³ বাই 1 প্লাস 25 ইন্টু 4.5 ইন্টু 10⁻³। এটা আসবে
ওকে, সো আমাদের ভ্যালুটা আসে 111.01। সো দুই পদ্ধতিতেই আমাদের মানটা সেম আসবে, জাস্ট সেকেন্ডটা আর একটু বেশি অ্যাকুরেট, কারণ এখানে আমরা যখন আর নোটের ভ্যালুটা বের করতেছি, এটা আর নোটের সম্পূর্ণ ভ্যালু না, এটা আরও বড় ছিল, কিন্তু আমরা কী করছি, এটার জাস্ট 2 ডিজিট পর্যন্ত আমরা নিছি, বাট এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ডিজিটই কনসিডার করতেছি, তো এখানে ভ্যালুটা আরও বেশি অ্যাকুরেট হবে। ওকে, সো নেক্সট ম্যাথে আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা হলো গলন্ত বরফের মধ্যে রাখা একটি তারের কুণ্ডলীর রোধ হুইটস্টোন ব্রিজের সাহায্যে মেপে 5 ওহম পাওয়া গেল। সো হুইটস্টোন ব্রিজটা কি সেটা আমাদের আগে জানতে হবে। হুইটস্টোন ব্রিজ হলো আচ্ছা, তো হুইটস্টোন ব্রিজ হলো এরকম কিছু একটা, যেখানে যেটা কিনা না প্যারালেলে আছে, যেখানে রোধগুলো না প্যারালেলে আছে না তোমার সিরিজে আছে। তাহলে এখানে কীভাবে করে এটা মাপা হয়, তো হুইটস্টোন ব্রিজে যেটা হয় সেটা হলো এই যে পি আর কিউ এর অনুপাত আর যে আর আর এস এটার যে অনুপাত, এই দুটো সমান হয়। সমান হলে কী হয়, মাঝখানের যে রোধটা আছে সেটার কনসিডারেশনে আসে না। কেন আসে না? কারণ এই মাঝখানের এই দুইটা দ্বারা নিউট্রালাইজ হয়ে যায়, এখান দিয়ে কোনো কারেন্ট যায় না। যদি কারেন্ট না যায় তাহলে এটা অকেজ হয়ে যায়, অর্থাৎ এটা বাদ হয়ে এরকম একটা সার্কিট তৈরি হয়, যেটা খুব ইজিলি আমরা সলভ করতে পারবো। কীভাবে সলভ করবো সেটা আমরা ফিউচারে দেখব, বাট মূলত হুইটস্টোন ব্রিজের মেইন আইডিয়াটা এটাই, পি বাই কিউ ইকুয়াল আর বাই এস, অর্থাৎ এই রোধ আর এই রোধ এবং এই রোধ আর এই রোধ এদের যে অনুপাত সেটা সমান হবে। ওকে, সো আমাদের যেটা বলা হয়েছে, গলন্ত বরফের মধ্যে রেখে একটি তারের কুণ্ডলীর রোধ হুইটস্টোন ব্রিজের সাহায্যে মেপে 5 ওহম পাওয়া গেল। কুণ্ডলীকে 100°C তাপমাত্রা উত্তপ্ত করলে এবং এর সাথে 100 ওহম রোধ সমান্তরালে যুক্ত করলে ব্রিজের নিস্পন্দ অবস্থা অপরিবর্তিত থাকে। তাহলে কুণ্ডলী তারের রোধের উষ্ণতা গুণাঙ্ক নির্ণয় করো। ওকে, সো আমাদেরকে এটা আমরা মুছে ফেলি। তো আমাদেরকে যেটা বলা হয়েছে যে হুইটস্টোন ব্রিজের মাধ্যমে আমরা একটা 5 ওহম রোধ পরিমাপ করছি। কীভাবে পরিমাপ করা হয় এটা আমি একটু বলে দিই। যখন আমাদের বলা হবে যেটা এই ব্রিজটা হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থায় আছে, তখন আমরা সেই সাম্যাবস্থার শর্ত থেকে লিখতে পারি পি বাই কিউ ইকুয়াল আর বাই এস। তো এখানে তুমি হয়তো বা পি এর মান জানবা, আর এর মান জানবা, এস এর মানও জানবা, তুমি কিউ এর মানটা জানবা না। তাহলে তুমি যদি পি এর মান জানো, আর এর মান জানো, এস এর মান জানো, যেমন মনে করো এটা 5, এটা 10, এটা 20, তাহলে এখানে আমরা কিউ এর ভ্যালুটা যদি বের করতে চাই তাহলে পি বাই কিউ ইকুয়াল আর বাই এস। তোমার কিউ এর ভ্যালুটা যায় না, তো 5 বাই কিউ ইকুয়াল 10/20, সো ইট বিকামস হাফ। তাহলে কিউ ইকুয়াল টু আমাদের 10 ওহম আসবে। তো এটা হলো বেসিক্যালি আমাদের, এভাবে করে আমরা কোনো একটা রোধ পরিমাপ করতে পারি হুইটস্টোন ব্রিজের সাহায্যে। সো এভাবে করে পরিমাপ করা হয়েছিল, পরিমাপ করে দেখা গেছে এটা হলো 5 ওহম। এখন যেটা করা হয়েছে যে কুণ্ডলীকে 100°C তাপমাত্রা উত্তপ্ত করছে এবং এর সাথে 100 ওহম রোধ সমান্তরালে যুক্ত করছে। যে জেনারেলি তো বেসিক্যালি যেটা হয়েছে সেটা হলো কুণ্ডলীকে 100°C তাপমাত্রা উত্তপ্ত করা হয়েছে, সো আর 100°C এর সাথে প্যারালেলে নেওয়া হয়েছে, অর্থাৎ সমান্তরালে নেওয়া হয়েছে 100 ওহম রোধের আরেকটা রোধ। এটা করার ফলে যেটা হয়েছে সেটা হলো এটা 5 ওহম হয়ে গেছে। কেন আমি লিখলাম এটা 5 ওহম হয়ে গেছে? কারণ এখানে যদি আমরা দেখি এটা কিউ এর ভ্যালু 10 ওহম। এখন পি আর এস এই তিনটা রোধের উপরে আমার কোনো হাত নেই, এই তিনটা আমি চেঞ্জ করতে পারবো না। তো কিউ এর ভ্যালু যদি 10 বা দ্যাট যে কোনো কিছু হয় তাহলে সাম্যাবস্থা থাকবে না। যদি সাম্যাবস্থা না থাকে হুইটস্টোন ব্রিজটাও কাজ করবে না। হুইটস্টোন ব্রিজ যদি না কাজ করে তাহলে
আমাদের পুরো সিস্টেমটাই ফেল করতেছে। তো এই জন্য আমরা বলতে পারি যেহেতু ব্রিজের নিস্পন্দ অবস্থা অপরিবর্তিত থাকে, অর্থাৎ ব্রিজটা সাম্যাবস্থায় আছে, যেটাই বুঝাইছে, তো তার মানে যে রোধটা আমরা পরিমাপ করছি সেটা 5 ওহমই আছে। এখন আমরা প্যারালেল হইলে প্যারালেল পরিমাপটা কীভাবে করতে হয় সেটা আমি এখন বলে দিতে হবে। এটা বেসিক্যালি সিরিজে যখন দুইটা রোধ থাকে, দুই সিরিজে কীভাবে আসে আর প্যারালেলে কীভাবে আসে এটা আমাদের কীভাবে বুঝতে হবে সেটা আমি নেক্সট লেকচারে বলবো, নেক্সট লেকচার বা সামনের কোনো লেকচারে বলা হবে। বাট জেনারেলি আমি আপাতত আইডিয়া দিয়ে দিই। সো এটা হলো সিরিজে আছে। সিরিজে থাকলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল হবে R1 প্লাস R2, এগুলো R1, এটা R2, এটা R1, এটা R2। প্যারালেলের ক্ষেত্রে যেটা হবে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2, এটার ইনভার্স। আমরা এটাও লিখতে পারি 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল 1/R1 প্লাস 1/R2। ওকে, সো আমরা প্যারালেলের এই সূত্রতে লিখতে পারি 1/R 100 ডিগ্রি সেলসিয়াস প্লাস 1/100 ইনভার্স 1 ইকুয়াল 5 ওহম। সো এখান থেকে আমরা 100 আর 100 ডিগ্রি সেলসিয়াস 100 প্লাস আর 100 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল 5 ইনভার্স। তাহলে 100 আর 100 ডিগ্রি সেলসিয়াস বাই 100 প্লাস আর 100 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল 5 এটা লিখতে পারি, জাস্ট উল্টাই দেওয়া হয়েছে ইনভার্স সাইনের কারণে। তো এখন আমরা এটা করতে পারি 100 আর 100 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল 500 প্লাস 5 আর 100 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে আমরা আর 100 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল লিখতে পারি 500/95, যেটা আসবে 5.263। তো আমরা এখানে আর 100 ডিগ্রি সেলসিয়াসের মানটা পেয়ে গেছি। এখন আমাদেরকে চাইছেটা কি? চাইছে কুণ্ডলী তারের রোধের উষ্ণতা গুণাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে রোধের উষ্ণতা গুণাঙ্ক হলো আলফা। তো আলফা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি লাগবে? আর নটের ভ্যালু লাগবে, থিটার ভ্যালু লাগবে। তো আমরা থিটার ভ্যালু জানি, কারণ আমাদের এখানে বলাই আছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হয়েছে। তো এখন আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে রোধ সেটা আমাদের জানতে হবে। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধটা কত? এখানে আমাদের কিন্তু ফার্স্ট লাইনেই বলা আছে গলন্ত বরফের মধ্যে রাখা একটি তারের কুণ্ডলীর রোধ হুইটস্টোন ব্রিজের সাহায্যে মেপে 5 ওহম পাওয়া গেল। গলন্ত বরফ বলতে বোঝায় 0 ডিগ্রি সেলসিয়াস, কেননা বরফ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলা শুরু করে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে আমরা যদি সূত্রটা বসাই আর 100 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল আর নট 1 প্লাস আলফা থিটা, 5.263 ইকুয়াল 5 1 প্লাস আলফা ইন্টু 100। এখন এখান থেকে 1 প্লাস আলফা ইন্টু 100 ইকুয়াল 5.263/5, এটা হবে 1.053। তাহলে আলফা ইকুয়াল টু হবে 5.263 into 10 to the power minus 4, 5.263 into 10 to the power minus 4, এত ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই আলফার ভ্যালুটা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1এও হতে পারে, আবার ডিগ্রি কেলভিন ইনভার্স 1এও হতে পারে। এই ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1, কিন্তু যদি আমরা এই তাপমাত্রাটা, এই থিটার ভ্যালুটা যদি আমরা কেলভিনে নিতাম তাহলে আলফার ভ্যালুটা কিন্তু আমাদের কেলভিনে আসতো, তখন কেলভিন ইনভার্স 1 হতো। সেই ক্ষেত্রে আর নটের ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হয়ে যেত।